নমস্কার, আমাদের বিএসকে দক্ষিণবঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অরিন্দম রায় মহাশয়, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও। আজকে আমরা জিও পলিটিক্স নিয়ে কিছু আলোচনা করব। অরিন্দম, আমি যেটা প্রথমে শুরু করতে চাই যে আজকের দিনে মানে আজকেই যেটা সবচেয়ে বড় নিউজ সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স। বাংলাদেশে জানো আজকে যে গতকাল রাতে চিন্ময় প্রভুকে নিয়ে কি শুরু হয়েছে এবং সেটা আজকেও কন্টিনিউ করছে। তোমার কি মনে হয় যে আজকের দিনে এই যে বাংলাদেশের একটা অস্থির অবস্থা গত 4 মাস ধরে চলছে, সেটাতে ট্রাম্প সরকার আসায় মানে আগামী 20 তারিখ জানুয়ারির 20 তারিখে ট্রাম্প সরকারের শপথ গ্রহণ, তো তাতে কি কিছু পরিবর্তন হবে বলে তোমার মনে হয়? দেখো, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের ঘরে ঠাকুর ঘরে যখন প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপ নেভার আগে তীব্রভাবে একবার জ্বলে ওঠে। বা আরেকভাবে বলতে হয় যে সাপ যখন মারা যায়, সে তখন মারা যাওয়ার সময় একটা মরণ কামড় বসাবার চেষ্টা করে। তো ডোনাল্ড ট্রাম্প তার অধিনায়কত্বে রিপাবলিকানসরা আমেরিকাতে আসার পর ভোটে জেতা এবং তারপর এই সরকারে বা হোয়াইট হাউসে ওনার ঢুকে পুরো কার্যকলাপ শুরু করার মধ্যে একটা টাইম উইন্ডো আছে। এই টাইম উইন্ডোটা হচ্ছে 2 থেকে 2.5 মাস। কারণ এরকম নয়, আমাদের এখানকার ইলেকটোরাল প্রসেসের মতো নয় যে ইলেকটোরাল প্রসেস যেই শেষ হয়ে গেল সাথে সাথেই নতুন সরকার যে তার শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়। এখানে পুরো ব্যাপারটাকে গুছিয়ে নিয়ে করতে করতে 2-2.5 মাস সময় লাগে। তো এই সময়টুকুতে দেশের শাসনভার থাকে কিন্তু পূর্বতন যে সরকার আছে তার উপর। তো সুতরাং এই অবস্থাতে এটাই যে বলা হয় এটাই এক্সপেক্টেড ছিল, ঠিক আছে, যে এটা হবে। শেষ ডেমোক্র্যাটসরা সরে যাওয়ার আগে ডেমোক্র্যাটদের এতদিন আমরা সবাই জেনে গেছি যে গাহেরি রাজ্য বা ডিপ স্টেট এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সুতরাং ট্রাম্প মসনদে বসার আগে তার সেই যে রাজসিংহাসন সেটাকে যতটা কণ্টকপূর্ণ করে তোলা দরকার, এই জিনিস একটা হওয়ার সম্ভাবনা ছিলই। তো মানুষের শুভবুদ্ধির উপর অনেকে মনে করে যে না, আমেরিকার তো এরকম নয়, আমেরিকাতে যে পলিসি চলে আমেরিকা ফার্স্ট নীতিতে চলে। কিন্তু বেসিক্যালি আমরা তো সবাই মানুষ, সেই মানুষেরও কিছু কিছু চাহিদা থাকে এবং চাহিদার যখন পূরণ হয় না সেই পূরণের ব্যথাটাও খুব থাকে। তো ট্রাম্প আসার পরে হয়তো এই যে আমাদের পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের যে অবস্থা, আমাদের প্রতিবেশী দেশ তার যে অবস্থা, তার হয়তো রাজনৈতিকভাবে কিছু কিছু পরিবর্তন আসবে, কিন্তু তার আগে এখনো অনেক রাস্তা পার করা বাকি রয়েছে। না, আমরা যেটা জানি যে ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুযায়ী উনি বিদেশি মানে বৈদেশিক নীতিতে খুব বেশি একটা ইনভলভ থাকতে চান না, যেটা কিনা মানে ডিপ স্টেটের হাতের পুতুল বাইডেনের ক্ষেত্রে আমরা দেখেছি উনি ম্যাক্সিমাম সময়টা ওই ক্ষেত্রেই ব্যবহার করেছেন। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু ওটা চান না, তো সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য যারা সংখ্যালঘুরা আছেন তাদের ক্ষেত্রে কি উনি কিছু সদর্থক পদক্ষেপ নেবেন, মানে কূটনৈতিক কোনো চাপ প্রয়োগ বা ইত্যাদি কিছু করে, মানে একটা যে এখন অবৈধ সরকার চলছে সেটাকে বৈধ করার ক্ষেত্রে ওনার কি কোনো পদক্ষেপ থাকতে পারে বলে মনে হয়? দেখো, দুটো বিষয় আছে এখানে। ডোনাল্ড ট্রাম্প কোনো বৈদেশিক নীতিতে উনার যে আগের কার্যকাল ছিল সেখানে আমরা দেখেছি উনি খুব একটা অন্যান্য দেশের কিরকম ভাবে সরকার চলছে বা এর উপর উনি খুব একটা মাথা ঘামান না, কারণ উনার চিরকালীন নীতি থেকে এসছে যে আমেরিকা ফার্স্ট। মানে আমেরিকার যাতে সেই পূর্বতন যুক্তরাষ্ট্রের যে পূর্বতন গৌরবময় দিন সেটাকে ফিরিয়ে দেওয়ার উনার সবসময় সেটার একটা স্ট্যাটাস থাকে।
কিন্তু এখানে একটি জিনিস বুঝবার আছে যে উনি কিন্তু যখন ইলেকশন ক্যাম্পেইন করছেন, সেই ইলেকশন ক্যাম্পেইনের মধ্যেই যখন এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারে যে হিন্দুদের উপর উৎপীড়ন হচ্ছে এটার উপর কিন্তু উনি প্রেস স্টেটমেন্ট জারি করেছিলেন। এটি গেল 1 নম্বর ব্যাপার। আর ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের শ্রী নরেন্দ্র মোদীর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটি কিন্তু সর্বজন বিদিত। উনি বারবার এই জিনিসের মাই বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদী, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী, এই কথাটির উনি উল্লেখ করেছেন। তো যেখানে ভারতের বিদেশ মন্ত্রক, যেখানে বারবার বাংলাদেশের এই যে রাজনৈতিক ডামাডোল এবং যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, খালি হিন্দুই নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই থাকুক না কেন বাংলাদেশে, তাদের উপর যে উৎপীড়ন চলে আসছে, সেই উৎপীড়নের উপর যে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন, এই উদ্বিগ্নতার বেশ কিছু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা আমাদের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রক কিন্তু বারবার তাদের বিবৃতি জারি করেছে। তো সেখানে যদি আমরা ভাবি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে ভালো সম্পর্ক, সেই সম্পর্কের বিচারে উনি যদি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন যে এই ব্যাপারটিতে নজর দেওয়ার জন্য, কারণ আলটিমেটলি এই ব্যাপার শুরু হয়েছিল কিন্তু আমেরিকার প্ররোচনাতে। তো সেক্ষেত্রে আমেরিকার যে পররাষ্ট্র নীতি আছে সেটিতে যদি কিছু সামান্য পরিবর্তন করে সেটা ভারতের জন্য বেনিফিশিয়াল হয়, সেখানে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। মানে এর সঙ্গে আরেকটা প্রশ্ন মানে লাগোয়া চলে আসছে, যেটা বললে এক্ষুনি যে নেবার আগে দপ করে জ্বলে উঠছে জো বাইডেন। তো তোমার মনে হয় না যে এই যে 2-3 দিন আগে আদানির বিরুদ্ধে যে কেসটা হয়েছে সেটাও তারই একটা কোনো প্রতিফলন? অবশ্যই, কারণ ভারত যে অর্থনৈতিকভাবে অত্যন্ত অগ্রগতির পথে এগিয়ে চলেছে, এই জিনিসটি কিন্তু এখন সারা বিশ্বে সবাই জেনে গেছে। এবং বড় বড় ফিচ বলো বা নমুরা বলো, এদের যা রেটিং আছে 7% দিয়ে শুরু করে এখন অব্দি শেষ গতকালের মনে একটি রেটিং এসছে, সেই রেটিং এ আমি কার রেটিং এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, সেখানে শেষ অব্দি 6.3%। ঠিক আছে, যেখানে চীনের বৃদ্ধি হচ্ছে 1.75%, যেখানে আমেরিকার বৃদ্ধি ওরকমই, ইউরোপের বৃদ্ধি তো মানে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, সেইখানে ভারতের বৃদ্ধিটা কিন্তু ওই 7 থেকে 6, 6.5 এর মধ্যে ধরা রয়েছে। এখানে আরেকটা জিনিস খুব বেশি করে আমাদের বুঝবার আছে, হরিয়ানা এবং মহারাষ্ট্রের এবং ঝাড়খণ্ডের যে ভোট হলো এবং উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে যে কিছু কিছু উপনির্বাচন হয়েছে, এইখানে যদি দেখতে পাওয়া যায় তাহলে পরে হরিয়ানাতে আমাদের এখনকার যে ভারতীয় জনতা পার্টির সরকার, সে সরকারে এসছে, মসদে বসেছে। মহারাষ্ট্রেও মহাজুতি সরকার বা আমাদের যে ন্যাশনাল কনফারেন্স এনসিপি এবং শিন্ডে গোষ্ঠী, যে আমাদের শিবসেনা যে শিন্ডে গোষ্ঠী আছে এবং বিজেপি, এদের গভর্নমেন্ট আসতে চলেছে। তো এই দুটি জায়গায় যে ইন্ডিয়া জোটের কিন্তু সেটব্যাক হয়েছে, ধাক্কা হয়েছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে যে উপনির্বাচন হয়েছে তাতে 9টি সিট ছিল, 9টি আসন ছিল, 9টি আসনের মধ্যে 7টি আসন বিজেপি ছিনিয়ে নিয়েছে। সুতরাং এই উত্তর ভারত এবং তৎসংলগ্ন যে রাজ্যগুলি রয়েছে এবং মহারাষ্ট্র, যেটি হচ্ছে অর্থনৈতিকভাবে অত্যন্ত অগ্রসর একটি রাজ্য হিসেবে ধরা যায়, এই জায়গাতে ইন্ডিয়া জোটের মানে বিশেষত কংগ্রেসের একটি সেটব্যাক হয়েছে। তো এই সেটব্যাক এদের কাছে একদমই এটা আশানুরূপ হয়নি ফলটা। তো এখন এটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা হবেই। এবং এদের যে শ্যাম পিত্রদা বা এদের যে বলো, এদের যে টোটাল ইকোসিস্টেমটা রয়েছে, এই ইকোসিস্টেমের উপর এই আদানি হচ্ছে সফট টার্গেট এদের জন্য। কারণ আগেও হয়েছে, রাফেল ডিল নিয়ে প্রচুর ঝামেলা করেছে এরা, কৃষি আন্দোলন, তারপরে জাস্টিন ট্রুডো এবং নির্জার এই ঘটনা নিয়ে প্রত্যেকবার এটিকে ধাক্কা দেওয়ার একটা করে চেষ্টা চলছে। এবং হালে তো এই যদি হরিয়ানা দেখা যায় কিংবা মহারাষ্ট্র দেখা যায়, সব জায়গাতে এই জাতিগত জনগণনা এর উপর ইন্ডিয়া জোটের একটা ফোকাস ছিল। এই প্রত্যেকটি জিনিসই কিন্তু ধুলোয় মিশে গেছে।
তো এখন তাহলে পড়ে রইলো হাতের পাঁচ আড়ানিকে ধরা, কিংবা আরো বিভিন্ন রকম কয়েকটি জিনিস আছে। তা স্পোরাডিক ভাবে আগামী 2.5 মাস ধরে এই জিনিস চলতে থাকবে, যতদিন না পর্যন্ত ট্রাম্প পুরোপুরি মসনদ হোয়াইট হাউসে ঢুকে উনি ওনার সরকারের কার্যকলাপ পরিচালনা শুরু করেন। একটা ছোট্ট তোমায় বলি, তুমি 3 বার ইন্ডিয়া জোট বলেছো, ওটা ইন্ডিয়া জোট না ইন্ডি জোট। হ্যাঁ, মানে যাই হোক, ইন্ডি জোট। হ্যাঁ, ঠিক আছে, আমি নিজেকে শুদ্ধ করে নিলাম এখানে, ইন্ডি জোট। হ্যাঁ, আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। আচ্ছা, আমি কোন এক জায়গায় পড়েছিলাম যে জো বাইডেন নাকি সে তার হানিমুন করেছিল রাশিয়াতে, কারণ সে তখনকার দিনের কমিউনিজম সম্বন্ধে জানতে চেয়েছিল এবং রাশিয়া গিয়ে সে রথ দেখা এবং কলা বেচা দুটোই একসঙ্গে করবে বলে সে রাশিয়াতে হানিমুন করতে গেছে। তো তার মানে ওনার মধ্যে একটা ওই প্রভাব কাজ করছিল। এবং পরবর্তীকালে আমরা যখন দেখলাম উনি ইউএস এর প্রেসিডেন্ট হলেন, তো স্বাভাবিকভাবেই চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা দেখতে পাই, তার মধ্যে যেহেতু অনেকটা ডিপ স্টেটের প্রভাব ওর মধ্যে রয়েছে, তো এখন উনি চলে যাওয়ার পরে ট্রাম্প আসায় এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা চীনের সঙ্গে বাণিজ্য, এই ক্ষেত্রে কি কিছু ভারসাম্যের চেঞ্জ হতে পারে বলে তোমার মনে হয়? একটু পিছন দিকে চলে যাই। আমেরিকাতে ডুয়াল পার্টি যে ওদের ডেমোক্রেসি চলে, সেখানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটসরা নিজেদের মধ্যে লড়াই করে। তো যদি আমরা গত কয়েক বছর 30-40 বছরে যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা যে যুক্তরাষ্ট্রের শাসন তারা পরিচালনা করেছে, এতে যদি আমরা দেখি তাহলে দেখব ট্রাম্পের সময়, গতবারে যে ট্রাম্পের কার্যকাল ছিল, মানে এই বাইডেন প্রশাসন এখানে আসার আগে, সেই সময় কিন্তু দুনিয়া অনেক শান্তিপূর্ণ ছিল, ঠিক আছে, সেই সময় কোনো একটিও যুদ্ধ হয়নি। কিন্তু তার আগের ঠিক কার্যকালে যদি আমি যাই, বরাক ওবামা যখন ছিলেন ডেমোক্রেট পার্টির হয়ে, তখন কিন্তু আফগানিস্তান সমস্যা, ইরাকের সমস্যা, বহুবিধ সমস্যাতে সব সময় দেখা যাচ্ছে আমেরিকা জড়িয়ে থেকেছে। মানে এই যে গোটা বিশ্বের যে সবাই তাদের শাসন চালাচ্ছে, তার মধ্যে আমেরিকার দাদাগিরি, এই দাদাগিরি কিন্তু রিপাবলিকানদের থেকে বেশি সবসময় আমরা দেখেছি যে ডেমোক্রেটদের হাতে হয়ে এসছে। আর ট্রাম্প হচ্ছেন এমন একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, উনি কিন্তু ওনার যে ম্যানিফেস্টো আছে, যে ভোটের যে প্রচারপত্র বা যেটা সংকল্পপত্র, সেই সংকল্পপত্র কিন্তু উনি খুব ফার্ম কনভিকশনে, মানে একদম খুব জোর দিয়ে বলেছেন যে আমি কার্যকাল সামলানোর পরে এই পৃথিবীতে যে একটা যুদ্ধ চলছে চারদিক মিলিয়ে, এটিকে আমি একদিনে বন্ধ করে দেবো আমি কার্যকাল সামলানোর মধ্যে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে লোকে যত যাই বলুক, উনি প্রচন্ড পুঁজিপতি সমাজকে উনি রিপ্রেজেন্ট করেন, উনি যুদ্ধবাজ, ঠিক আছে, উনি কোনো বিশেষ প্রজাতি বা বিশেষ যে সমাজ আছে তাদের উপর উনি অত্যন্ত বেশি সবসময় আঙ্গুল তোলেন। শেষ পর্যন্ত কিন্তু ট্রাম্পকে আমাদের বুঝতে হবে উনি খানদানি ব্যবসায়ী, ঠিক আছে, এবং তার সাথে সাথে এটাও বুঝতে হবে যে উনার কিন্তু মূল যে উপজীব্য বিষয় উনি যেগুলো বলে এসছেন, সেটার মধ্যে কিন্তু উনি বারবার বলেছেন আমার নজরে গোটা দুনিয়াতে কি হচ্ছে সেটা দেখার কোনো ব্যাপার নেই, আমি হচ্ছি আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে তার ইন্টারেস্টের বিষয় আছে সেগুলিকে আমি তার উপর জোর দেব। তোমার প্রশ্নটা খুব ভালো ছিল যে এই বিশ্ব রাজনীতিতে পার্সোনাল রিলেশন বা নিজস্ব সম্পর্ক যদি রাষ্ট্রনেতাদের মধ্যে ভালোভাবে হয়, তাহলে সেই দুই দেশের কিন্তু দেখা যায় যে সবকিছুই খুব ভালোভাবে চলতে থাকে। তো উনি হানিমুনে মধুচন্দ্রিমাতে উনি রাশিয়াতে গিয়েছিলেন, রাশিয়াতে গিয়ে উনি রাশিয়ার দিকে হাত বাড়িয়েছিলেন বা চীনের দিকে হাত বাড়িয়েছিলেন, এগুলি হয়তো উনি চেষ্টা করেছিলেন কোনোভাবে। কিন্তু উনার যেটি মেন সমস্যা হয়েছিল, যে মূল সমস্যাতে উনি পড়েছিলেন, যে উনার আমলে ডিপ স্টেট, তুমি এর মধ্যে ডিপ স্টেটের নাম নিয়েছো, ডিপ স্টেটের বেশ কিছু যে কোম্পানিগুলি রয়েছে, যে সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু এই একটা দেশের পলিসি
বা তার কি কি হবে, কিরকম কিরকম ভাবে তারা চলবে, তারা কি কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের উপর দুনিয়ার বাজার কিরকম ভাবে চলতে যাচ্ছে, সেগুলোর উপর কিন্তু তারা খুব বেশি করে নাক গলাতে শুরু করেছিল। ট্রাম্পের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। উনি নিজের উপর কোন রকম খবরদারি নজরদারি পছন্দ করেন না, ঠিক আছে। এবার উনি কিন্তু প্রথমেই বলেছেন যে আমি ডিপ স্টেটের এদের যে কোমর আমি ভেঙে দেবো। এবার ডিপ স্টেট কারা? আগেকার দিনে ডিপ স্টেট কাকে বলা হয় একটু আমি যদি থিওরিটিক্যাল ডিসকাশনে যাই, ডিপ স্টেট মানে হচ্ছে রাজা যে থাকতেন কিংডম, তার আশেপাশের যে পার্শ্বদরা থাকতো, ঠিক আছে। ধরা যাক রাজার কেউ দাড়ি কেটে দেয় নাপিত, ধরা যাক রাজার যে রাতের বিছানার মশারি খাটিয়ে দেয়, এরা হচ্ছে রাজার একদম কাছাকাছি অব্দি যেতে পারতো, রাজা বা রাষ্ট্রনেতা রানী যেই হোক না কেন। মানে তাদের সরাসরি কোনো ক্ষমতা নেই, কিন্তু কানে কিছু তুলে দেওয়ার মতো ক্ষমতা। তার থেকেও বেশি হচ্ছে তাদের সাথে যে রাজার কোনো সরাসরি ক্ষমতা নেই সেটা বাইরের জনগণ বা প্রজারা জানে না। এবার তারা যদি প্রজাদের কাছে কিছু এসে বলে যে রাজা এই জিনিস বলছেন কিন্তু তোমাকে এটা করতে হবে, আমি বলছি, আমি রাজার কাছ থেকে শুনে এসেছি, তাহলে পরে প্রজারা তাতে বিভিন্ন রকম ভাবে প্রভাবিত হয়। এইখানে যেটা ব্যাপার হচ্ছে, ট্রাম্প নিজে উনি প্রভাবিত হওয়া পছন্দ করে না। রাজা সেগুলো তো আগে মনার্কি আগে ছিল, এখন তো ডেমোক্রেসি, এখন রাজাকে তুমি রিপ্লেস করে দাও প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট দিয়ে, যদি এখন এক না হয় কেউ, মিলিটারি রুল যদি কোনো জায়গাতে না চলে। তা কোনো না কোনো ভাবে সেই যে ব্যবসায়িক সংগঠনগুলি সেগুলি এখন ডিপ স্টেটের ভূমিকা পালন করে, এবং ডিপ স্টেটের মেন সমস্যা হচ্ছে দুনিয়ার রসাতলে যাক, আমাদের ব্যবসা যেন বাড়ে। ডিপ স্টেটের যদি কয়েকটি আমি ক্রাউন কাউন্সিলের কয়েকটি যদি কোম্পানির নাম বলি, তুমি নামগুলো শুনলেই বুঝতে পারবে। রকফেলার, ঠিক আছে, রথসচাইল্ড, ভ্যানগার্ড, ঠিক আছে, স্ট্রিট স্ট্রেট থেকে শুরু করে হালে আমাদের গুগল, এরাও ঢুকবার চেষ্টা করছে। এবার সমস্যাটা হচ্ছে এই পট পরিবর্তন হলো, পট পরিবর্তনের পরে কি ডিপ স্টেট একদম মরে যাবে? তারা কি একদম মানে কোন রকম কোনো কিছু কাজ করবে না? না, এটি কিন্তু ভুল। কেউ যদি ভাবছেন যে ট্রাম্প একদম ঢাল তরোয়াল নিয়ে ডিপ স্টেটের উপর মারামারি কাটাকাটি করতে বেরোবেন, তা কিন্তু হবে না। হ্যাঁ, যেটা হবে যে আগে ডেমোক্রেট কমলা হ্যারিস, কিংবা মানে কমলা হ্যারিস তো বকলমে গত কয়েক মাস জো বাইডেনের শারীরিক অবস্থা ভালো ছিল না, উনি ওনার প্রশাসন চালাচ্ছিলেন, এবং তার সাথে সাথে বরাক ওবামারও অনেকটা উনি পিছন থেকে সুতো টেনে উনি কাজ করছিলেন, কমলা হ্যারিসকে পরিচালনা করছিলেন। এবার ট্রাম্প কি করবেন? ট্রাম্পও এই কোম্পানিগুলো বেশিরভাগই আমেরিকান বা ধরা যাক ইউরোপিয়ান কোম্পানি কিছু রয়েছে, তাদের ব্যবসাতে হয়তো কোন রকম ক্ষতি হোক সেটা ডোনাল্ড ট্রাম্পও চাইবেন না। কিন্তু এই যে কথায় কথায় অঙ্গুলি হেলনে আমি এটা বলেছি বলে এটাই হবে, আমি চাইছি এতগুলি কামান বা এতগুলি এয়ারক্রাফট আমি অমুক দেশকে বিক্রি করব, লকহেড মার্টিন আমেরিকান কোম্পানি, ঠিক আছে, আমি এতগুলি F-35 র্যাপটর আমি পাকিস্তানকে বিক্রি করব, ঠিক আছে, আমি চাই এতগুলি আমার যে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম রয়েছে আমি এগুলি মিশরকে বিক্রি করব। এই জিনিসটা আমার মনে হয়, আপনারা বলছি যে কখন কি হবে ভবিষ্যৎ কেউ দেখেনি, এই জিনিসটি আমার মনে হয় ট্রাম্প এটি মেনে নেবেন না। মানে এর ফলে যে একটা জিওপলিটিক্স এর যে ভারসাম্যের যে একটা প্রবলেম হয়ে যাচ্ছিল, সেই জিনিসটা হয়তো আগামী দিনে একটু কমবে, কিছু কমলেও কমতে পারে। আর যার ঘোষিত নীতি হচ্ছে আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই এবং সবার অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হোক সেটা চাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় ডিপ স্টেট এতটা ওনাকে প্রভাবিত করতে। তাহলে সেক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কি হবে? ইউক্রেনের যদি সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো ইউক্রেন একদম মানে কি অবস্থা হবে আমরা সবাই জানি। আর রাশিয়া যদি সেটা মানে আগ্রাসন করে সেভাবে, তো তাহলে তো জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। দেখো, আবার এখানে আমাকে একটু পিছনে যেতে হবে। রাশিয়া আর ইউক্রেন কিন্তু নো ম্যাচ। মানে যদি সামরিক শক্তির দিক দিয়ে তুমি হিসাব করো বা অস্ত্র শস্ত্র যা আছে, রাশিয়ার সাথে ইউক্রেনের কোনো ম্যাচ হয় না। মানে আমরা কেউই ভাবিনি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এই 2.5 বছর হতে যাচ্ছে, 2.5 বছর পর্যন্ত চলবে। সমস্যাটা হচ্ছে কেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগেছিল? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লেগেছিল এই যে ইউক্রেন ন্যাটোর মেম্বার হতে চাইছিল, ন্যাটোর সদস্য হতে চাইছিল, এবং এর পিছনে আমেরিকা
প্রচুর তারা হাওয়া দিয়েছিল, হাপড় টেনে, কমার্শিয়ালে দেখেছি আমরা হাপড়ে আঁচ তোলা হয়, আমেরিকা তাকে হাপড় টেনে হাওয়া দিয়ে ইউক্রেনের যে জেলেন্সকি যে উনার প্রেসিডেন্ট, জেলেন্সকি সরকার তাকে প্রচুর ভাবে ফ্যানিং করতে শুরু করে এবং বলে যে তুমি এগিয়ে যাও, রাশিয়ার সাথে লড়ো, আমরা তোমাকে অস্ত্রশস্ত্র দেবো, ঠিক আছে, আমরা যা যা তোমার টাকা দেবো, অস্ত্রশস্ত্র দেবো। এই যে দেখো না, 2-3 দিন আগে একটা মিসাইল রাশিয়াতে ইউক্রেন ছুড়েছে, এটাতে একটা মিসাইল যদি ছোড়া হয় রাশিয়ার কিছু ক্ষতি হবে না, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে রাশিয়ার ইজ্জতে, রাশিয়ার যে অভিমান, ইগো, এটা যে রয়েছে, এইটিকে আঘাত পৌঁছানো হচ্ছে এবং সেটি কিন্তু একটি আমেরিকান অস্ত্র। এবার রাশিয়া যদি ফুল ফোর্সে এটার উপর রিটালিয়েট করে, তারা যদি প্রতিরোধ করতে চায় বা তারা যদি উল্টো আক্রমণের পথে যায়, তাহলে কিন্তু ইউক্রেন ধুলোয় মিশে যাবে। কারণ রাশিয়াতে ভ্লাদিমির পুতিন বেশ কয়েকদিন ধরে বলছেন যদি ইউরোপ এখানে বেশি ল্যাজ নাড়ায় গিয়ে, তাহলে পরে আমি কিন্তু পরমাণু বোমা পর্যন্ত নিক্ষেপ করতে পারি, আমার কিছু যায় আসে না, ন্যাটোর দাদাগিরি আমি সহ্য করবো না। যেটা হবে সেটা হচ্ছে ভারত যেরকম মধ্যস্থতা ঠিক নয়, ভারত এই দুই পার্টি যুযুধান যে দুই পক্ষ তাদেরকে একটা আলোচনার টেবিলে নিয়ে আসতে চাইছে, বলছে দেখো তোমার দেশের যা যা সমস্যা সেগুলো কিন্তু তোমরা যদি সামনাসামনি বসে কথা না বলো তাহলে পরে মিটবে না। এবার যদি তোমরা সামনাসামনি কথা বলতে চাও, আমি তোমাকে এইটা করতে পারি যে আমি দূত হিসাবে কাজ করে তোমাদের দুজনকে আমরা মুখোমুখি টেবিলে বসাতে পারি, কিন্তু তারপর তুমি এই করবে বা তুমি এই করবে না, এই জিনিসটা কিন্তু তোমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। কে 2 পা এগোবে, কে 3 পা পিছোবে, এটা কিন্তু আমি কোনো রকম আমার কোনো রকম বক্তব্যই থাকবে না। তো সেক্ষেত্রে ট্রাম্প যদি চান যে আমেরিকার যে এই সাপোর্টটা যাচ্ছে ইউক্রেনের উপর, এই ফান্ড বন্ধ হয়ে যাবে আর একটি অস্ত্র ইউক্রেনে যাবে না, তাহলে যুদ্ধ অটোমেটিক্যালি থেমে যাবে। তবে এখানে একটি কিন্তু আছে, এই যে 2.5 মাস বারবার আমরা বলছি, এই 2.5 মাসে ট্রাম্প গদিতে বসার আগে হয়তো এমন কিছু একটা সিদ্ধান্ত হলো ক্যাবিনেটে ওদের, যে বেশ কয়েক বিলিয়ন ডলার দিয়ে দেওয়া হলো, বেশ কয়েক জাহাজ অস্ত্র পাঠিয়ে দেওয়া হলো, তাহলে এই ব্যাপারটা কিন্তু খারাপ দিকে মোড় নেবে। তবে আবারও বলছি, এখানে অনেক কিন্তু আছে, মানে চাইলে পরেই কমলা হ্যারিস বা বাইডেন বা ওবামা পারবেন না যে অস্ত্র পাঠিয়ে দেওয়া হলো, এখানেও এদের সিনেটের অ্যাপ্রুভাল দরকার হয়, এদের যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির অ্যাপ্রুভাল দরকার হয়। তো সুতরাং আমি কিছু একটা সিদ্ধান্ত নিলাম, মানে সিদ্ধান্ত কাল থেকেই ফলপ্রসূ হবে, এই জিনিসটা নাও হতে পারে। তো আমি তো আশাবাদী, যদি ট্রাম্প যখন এসে ক্ষমতা নেবেন পুরোপুরি, তখন এই গাজাতে ইসরায়েলের সাথে, গাজা এবং ইরানে ইসরায়েলের সাথে যে টেনশন চলছে, যে উত্তাপ বেড়ে চলেছে যুদ্ধের, কিংবা রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে, পুরো দুনিয়ার অবস্থা, মানে শেয়ার মার্কেট বলো বা যাই বলো, অর্থনীতির অবস্থা একদম টলমলে অবস্থায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই জিনিস তো বন্ধ হওয়া সম্ভব। আর পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। হ্যাঁ, পাকিস্তান হচ্ছে ভিখারির দেশ। আমি খুব কড়া একটা কথা ইউজ করলাম। আজকে আমি একটা জায়গায় দেখলাম যে কোন একটা সংবাদপত্রে বেরিয়েছে, পাকিস্তানে হজ করতে যাওয়ার প্রাথমিক শর্ত হিসেবে দেওয়া হয়েছে যে ওখানে গিয়ে ভিক্ষে করতে পারবে না পাকিস্তানিরা। হ্যাঁ, 2-3 দিন আগেকার খবর। এবং 1 সপ্তাহ আগে আরেকটি খবর ছিল, সৌদি আরব পাকিস্তান থেকে এরকম যারা ওখানে হজ করতে যায় এবং ভিক্ষা করতে শুরু করে, তাদেরকে তুলে এনমাস ডিপোর্ট করা হয়েছে, মানে আবার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে, পাকিস্তান খুব বেশি রকম এদের যে সেনা প্রধান এবং যারা রয়েছে তাদের দ্বারা পরিচালিত হয়। ওখানে যে গভর্নমেন্ট আছে, এখন তো পাপেট গভর্নমেন্টই চলছে। ওখানে আমাদের আসিম মুনির বলে যে জেনারেল রয়েছেন, জেনারেলি উনি শাহবাজ শরীফকে উনি পরিচালনা করেন। যে ওদের বিরুদ্ধে একটু হয়তো স্বর তুলেছিল, সে এখন জেলে রয়েছে, ইমরান খানের যারা তার সমর্থকরা রয়েছেন তারা রাস্তায় নামছেন, রোজই গুলি বারুদ বিস্ফোরণ হচ্ছে। একদিক থেকে এইরকম একটা রাজনৈতিক ডামাডোল, উল্টো দিক থেকে বালুচিস্তান প্রদেশ থেকে আফগানরা
মানে যেভাবে ওই আখ গাছের আখ কাটা হয় আখ খেতে, সেরকম ভাবে পাকিস্তানি সৈন্য এবং সিভিলিয়ানদের কাটছে। যে সিপেক ছিল, মানে ওয়ান বেল্ট ওয়ান রোড, চায়নার যে এত বড় প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট বালুচিস্তানের মধ্যে ওখানে একদম মানে ফুল স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে। এদের এখন আটা, চিনি, খাবার এগুলো কিনতে এরা মানে গরিব লোক অর্ধভুক্ত আছে, অভুক্ত আছে, ঠিক আছে। কয়েকদিন বাদে বাদে শাহবাজ শরীফ এক এক দেশে যাচ্ছেন তার ভিক্ষার থলি নিয়ে। কোনো জায়গা থেকে হয়তো কেউ $5 মিলিয়ন দিচ্ছে, কোনো জায়গা থেকে ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মানে কিছুদিন আগে আরব দুনিয়াতে এরকম হয়েছে, উনি যেতে গেছিলেন এমিরেটস, মানে আমাদের সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন, ওখানে দেখাই করেননি, ঠিক আছে। ওখানকার যে প্রিন্স রয়েছেন, ওই প্রিন্স বা দেশনায়ক যে রয়েছেন দেখাই করেননি, একটু থেকে টেকে ওখানে উনি মলটল ঘুরে উনি আবার ফেরত চলেছেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখন এই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যে ফ্লাইট যখন যায়, শাহবাজ শরীফের সাথে দেখবে 200-300 লোক ওখানে যান, ঠিক আছে। তার যত পরিষদ আছে, তার যে ডিপ স্টেট যেটা বলতে চাইছি আর কি, সেই ডিপ স্টেটকে উনি সাথে করে নিয়ে ঘুরেন। সরকারের খরচা বেড়ে চলেছে, সরকারের মানে ইনস্টেবিলিটির একদম চরমে পৌঁছে রয়েছে। ISI এর মধ্যেও কাশ্মীর বা এইসব জায়গাতে ওদের স্বপ্ন দেখা ছাড়েনি। পাকিস্তানের কনফিউজড অবস্থাতে রয়েছে, ঠিক আছে। পাকিস্তান শেষ, পাকিস্তানের আর কিছু হওয়ার নেই। মানে ভারতের যদি আমরা আগে বলি, যেটা আমরা 60-এর দশকে 70-এর দশকে দেখেছি, বা 80-90 অব্দি, কার্গিল যুদ্ধ অব্দি মোটামুটি, সেই সময় অব্দি আমরা পাকিস্তানকে বলতাম আমাদের এনিমি, ঠিক আছে। এখন আর সেই যোগ্যতাও তাদের নেই। তাদের মানে এরকম অবস্থা, যদি আজকে যুদ্ধ লাগে, একদিন বা দুদিনের বেশি যুদ্ধ চালানোর মতো তাদের রসদ বা তেল, গোলা বারুদ কিছুই নেই। পাকিস্তান নিয়ে আর কিসের চর্চা? পাকিস্তানকে ওই ছোটখাটো জঙ্গি হামলা অব্দি সীমিত, এবং বাংলাদেশের থেকে হয়তো একটুই তারা উন্নততর উঁচু স্তরে রয়েছে, এটুকুই আমি বলতে পারি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমরা দেখেছি যে ভারত, আমাদের প্রধানমন্ত্রী এই সুযোগে রাশিয়া থেকে প্রচুর তেল আমদানি করেছেন এবং আমাদের টাকাকে ডলারের সঙ্গে একটা কম্পিটিশনে ফেলে দিয়েছেন। মানে এখন অনেক ডিল আমাদের হচ্ছে টাকা, মানে রুপিয়াতে, ভারতীয় রুপিয়াতে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই ডলার এবং রুপিয়া, ভারতীয় রুপিয়া, এর মধ্যে কি কোনো যুদ্ধ হবে বলে মনে হয়? দেখো, নরেন্দ্র মোদীজির একটি অত্যন্ত ভালো গুণ বা খারাপ গুণ যাই বলো না তুমি, উনি একবার যদি মাথায় ঢুকিয়ে নেন, উনি কিন্তু শেষ অবধি তাতে টিকে থাকেন। তো সুতরাং এই যে ভারতের ইন্টারেস্ট, ভারতের যা যা দরকার, তার জন্য যা যা করা দরকার, উনি কিন্তু এই রাস্তার থেকে পিছু হটবেন বলে আমার মনে হয় না। তবে এটা হতে পারে বস্ত্র অ্যাকাউন্ট, যেটা তুমি বললে, রুপি, রাশিয়ার সাথে আমরা রুপি রুবল ট্রেড করছি। রাশিয়া মাঝখানে রুপি রুবল ট্রেড করতে একটু তারা মানে তাদের মনের মধ্যে কিছু অস্বস্তি ছিল, তারা ইউয়ানে ট্রেড চাইছিল, কারণ চায়না, জিনপিং আর পুতিনেরও খুব ভালো বন্ধুত্ব রয়েছে। এখানেও আমি একটা জিনিস পরে বলবো, একটু পরে। তো এই রুপি রুবল ট্রেড শুরু হয়েছে, মধ্যপ্রাচ্যের সাথে ভারত রুপিতে ট্রেড করছে, বস্ত্র অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে। কিছুদিনের মধ্যে আমি একদম আশ্চর্য, মানে যদি ইউপিআই আমাদের যেটা রয়েছে, ইউপিআই সিস্টেমে যদি এখন থেকে ডিলিং, বস্ত্র অ্যাকাউন্টের সাথে ট্যাগ করিয়ে ডিলিং শুরু হয়, যেটা হবে সেটা হচ্ছে ভারত ফার্স্ট নীতিতে, মানে মেক ইন ইন্ডিয়া নীতি জন্য তারা সারা দুনিয়াতে ঘুরে বেড়াবে। আর ওদিকে ট্রাম্পও আমেরিকা ফার্স্ট এই নীতি নিয়ে চলবেন। এইখানে হয়তো আমাদের যে রপ্তানি আমদানি যে একটা স্কিম রয়েছে, আমেরিকার থেকে, আমেরিকাতে ভারত যা যা রপ্তানি করে বা আমেরিকা থেকে ভারত যা যা আমদানি করে, সেটা যদি দেখা যায় রপ্তানিকৃত যে দ্রব্য বা যে সার্ভিস, সেগুলো কিন্তু ভারতের অনেক বেশি, ঠিক আছে। কারণ আমেরিকাতে সেরকম ভাবে কিছু প্রোডাকশন হয় না, আমেরিকার যা প্রোডাকশন হয় তার এই প্রোডাকশনের মানে সিংহভাগ চায়নাতে এটা আউটসোর্স হয়ে রয়েছে। তো যদি আমেরিকা ফার্স্ট নীতিতে আবার আমেরিকাতে প্রোডাকশন শুরু হয়,
তাহলে পরে কিছু কিছু দ্রব্য আমদানি রপ্তানির সাথে ওখানটাতে কিছু একটু সমস্যা হতে পারে। তবে এই বিশ্ব রাজনীতিতে কোনো সমস্যাই চিরকালীন নয় যে তোমাকে আমার পছন্দ হচ্ছে না, আমি কাল থেকে তোমার মুখ দেখা বন্ধ করে, জাস্টিন ট্রুডোর মতো মানে মূর্খ খুব কম লক্ষণ, ঠিক আছে? তো এই দুজনেই প্রচন্ড ম্যাচিওরড এবং সিজন পলিটিশিয়ান। তারা কতটা উত্তাপ বাড়তে দেওয়া উচিত আর কতটা সেটাকে কন্ট্রোল করা উচিত দুজনেই খুব ভালোভাবে জানেন। তা এইখানে আমার মনে হচ্ছে কোনো হয়তো মানে যা ভারতীয় দ্রব্য যাচ্ছে তার উপর হয়তো একটা ইম্পোর্ট ডিউটি কিছু একটা উনি বাড়িয়ে দেবেন বা কিছু হবে, সেটা নিয়ে কথাবার্তা চলবে, নেগোসিয়েশন হবে, কি হলে পরে উইন উইন সবার জন্য হয় সেটা হবে। তবে সেরকম ভাবে এই উনি যে প্রেসার দেবেন যে এখান থেকে রাশিয়া থেকে তেল নেওয়া তোমার বন্ধ বা তোমার ইরান থেকে তেল নেওয়া বন্ধ, এটা আমি মনে করি না এই মুহূর্তে হওয়া। যদিও ইরান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শত্রু, তবে ইরান না থাকলে পরেও আমাদের অসুবিধা হবে না। কারণ এই গায়ানাতে গেছিলেন কিছুদিন আগে নরেন্দ্র মোদী, হয়তো জানবে যে গায়ানাতে প্রচুর তৈলজাত দ্রব্যের পাওয়া গেছে, তাদের মানে খনিজ পাওয়া গেছে, এবং গায়ানা ভারতের কাছে সাহায্য চেয়েছে যে আমাদের এই এক্সপ্লোরেশন বা খননে আমাদেরকে সাহায্য করে। তো সুতরাং একটা দরজা বন্ধ হলে আরো তিনটে দরজা খুলবে। আজকালকার বিশ্ব রাজনীতি এভাবেই চলে, মানে এর মধ্যে এই নয় যে ইরানে আমি বন্ধ করব তাহলে পরে সবকিছু বন্ধ হয়ে যাবে। আচ্ছা, শেষ একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে চীন মোটামুটি আমরা জানি যে তাদের ব্যবসা যুদ্ধে সবাইকে মোটামুটি পৃথিবীর সবাইকে হারিয়ে দিয়েছে, ব্যবসায় এমন জায়গায় পৌঁছে গেছে। সে যেভাবেই সে করে থাকুক, খুব কম লেবার কস্ট দিয়ে মেইনলি, আর কোয়ালিটি, বিভিন্ন রকমের কোয়ালিটির প্রোডাক্ট বানিয়ে, যাই করে না কেন মোটামুটি ব্যবসা যুদ্ধে চীন এখন সবার আগে রয়েছে। তো এই জায়গাটাতে আমার একটাই প্রশ্ন যে চীনকে হারাতে হলে তো আমাদের পক্ষে কালকেই সম্ভব না, একদিনে সম্ভব না, কিন্তু কোনো একদিন সম্ভব হতেই পারে, আমরা সেই আশাটা দেখতেই পারি। তো সেক্ষেত্রে আমাদের এই যে বাণিজ্য নীতি, এক্ষেত্রে আমেরিকা বলো বা রাশিয়া বলো বা চায়না বলো, এদের প্রভাব কি হতে পারে? যে চায়নার বিরুদ্ধে তারা গেলে আমাদেরটা বাড়বে, এরকম একটা হতে পারে, বা তারা আমাদের হেল্প করলো আমাদের প্রোডাকশন বাড়ানোর জন্য, এরকম একটা হতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে এগোলে পরে, আমি জাস্ট তোমার কাছে একটা মানে ওভারভিউ চাইছি যে কিভাবে এগোলে পরে আমরা চায়নার এই যুদ্ধে আমরা ওদেরকে টক্কর দিতে পারি। কারণ আমরা জানি যে চীনের একটা খুব বাজে আগ্রাসন নীতি আছে, যে একটা জমি দেখলে পরে ওটা ওর মনে হয়। তো যেটা আমাদের হয়েছে লে লাদাখ বা আমাদের অরুণাচলের ক্ষেত্রে, সেই জন্যই মেইনলি চীনের সঙ্গে আমাদের শত্রুতা, আদারওয়াইজ তো তেমন কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে চীনকে কাউন্টার অ্যাটাক করতে পারি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। ভারত আর চীনের কোনো কম্পিটিশন নেই, কারণ চীন আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে, ঠিক আছে? একটি জিনিস বুঝতে হবে, চীনের আজকে যে এত সর্বব্যাপী প্রভাব, ব্যবসার দিকে আসছে আমি, তারপর যুদ্ধ বা এগুলো পরে আসছে, আর চীনের আগ্রাসনের, চীনের এই অগ্রগতি 30 বছর আগে থেকে শুরু হয়েছিল, 30 থেকে 40 বছর আগে। মাও সেতুং, ঠিক আছে, এবং তারপর ডেং জিয়াওপিং, এই দুজন যে প্রিমিয়ার ছিলেন, তারা চীন কিন্তু তার আগে যখন ভারতের সাথে চীনের যুদ্ধ হয় 60-এর দশক 70-এর দশক, সেই সময় কিন্তু চীন আর ভারতের মধ্যে যদি বলো জিডিপিগত দিক দিয়ে বা কোনো দিক দিয়ে এমন কিছু তফাৎ ছিল না, ঠিক আছে? সে আরেক প্যান্ডোরাস বক্স খুলবে, কেন ভারত ক্রমাগত পিছিয়ে পড়লো, সেটা আরো একটা 10টা সিরিজের একটা চর্চা হতে পারে। কাটিং লং স্টোরি শর্ট, আমি খালি একটা কথাই বলছি, ভারত আজকে যা স্টার্টিং পয়েন্ট থেকে দৌড়তে শুরু করেই যে প্রতিদ্বন্দ্বী তার থেকে 3 কিলোমিটার এগিয়ে রয়েছে, তাকে যে আজকেই ধরে ফেলবে, এটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব না। চীন এগিয়ে রয়েছে, চীন এগিয়ে থাকবে, এগিয়ে যাচ্ছেও। এবার ভারতে এই যে আমরা মেক ইন ইন্ডিয়া বা এই ফোকাস গুলো, চীনের উপর নির্ভরতা দূর করা,
এগুলো নিয়ে যে পলিসিগুলো গত 10-12 বছরে আসতে শুরু হয়েছে, সেটির সুফল দেখতে দেখতে আরো 10-12 বছর 15 বছর লাগবে। তবে আমরা বলতে পারি যে আমরা খুব স্টেডি রাস্তায় এগোচ্ছি। কিরকম স্টেডি রাস্তায় এগোচ্ছি? 1 নম্বর হচ্ছে কাঁচামাল। কিছু কিছু জিনিসের উপর চীনের মনোপলি ছিল একদম। তার মধ্যে একটি মেইন জিনিস বলছি, সেটি হচ্ছে ওষুধের যে বড়ি বা যে অ্যান্টিবায়োটিক যেগুলো বানানো হয়, এগুলোর যে কাঁচামাল, এই কাঁচামালে প্যারাসিটামল তার মধ্যে একটি। প্যারাসিটামলের যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডে চীন হচ্ছে একচ্ছত্রাধিপতি এখন। ঠিক আছে, যে যে জায়গায় চীন এগিয়ে রয়েছে সেখানে কম্পিটিশন করতে গিয়ে আমাদের লাভ নেই। যে জায়গাটাতে ওপেন মার্কেট, যেমন টয় মার্কেট, ঠিক আছে, যে খেলনার প্লাস্টিক বা ইলেকট্রনিক যাই হোক না কেন, এই যে খেলনার মার্কেটে চীন প্রচুর এগিয়ে গেছে। আমাদের ভারতেরও কিন্তু টয় মার্কেট খুব বুমিং ওতে এগোচ্ছে। এবং আমি তোমাকে বলতে পারি আগামী 1 দশক না হলে পড়ো 4-5 বছরের মধ্যে তুমি দেখতে পাবে ভারতের টয় যেগুলি রয়েছে, টয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, তারা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে যাচ্ছে আস্তে আস্তে। 1 নম্বর টয়। 2 নম্বর হচ্ছে অস্ত্রশস্ত্র। আগে কি হতো, আগে যে অস্ত্রশস্ত্র আমাদের বানানো হতো, মিসাইল বলো বা ট্যাঙ্ক বলো বা এয়ারক্রাফটের ইঞ্জিন বলো বা সাবমেরিন বলো, এগুলো কিন্তু আগে পুরোপুরি আমরা বাইরে থেকে রপ্তানি করতাম, পুরো একদম মানে এন্ড পিস হিসাবে। এখন কি হচ্ছে, এখন যে নতুন যে এগ্রিমেন্ট গুলি হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে, তাতে কিন্তু আমরা একটা ম্যান্ডেটরি ক্লজ রাখছি যে অন্তত 80% বা কোনো কোনো ক্ষেত্রে 100% ইন্ডিয়ান কম্পোনেন্ট এবং ইন্ডিয়াতে, মেক ইন ইন্ডিয়াতে করতে হবে। এর ফলে এটার সুফল আমরা অলরেডি দেখতে শুরু করেছি। ব্রাহ্মস দিয়ে শুরু, এখন তো পিনাকা বা হালে হাইপারসোনিক মিসাইল টেস্টিং হলো, এই স্করপিন সাবমেরিন পুরো ফ্রান্স পুরো যে টেকনোলজি ট্রান্সফার সেটি কিন্তু ভারতকে করেছে। রাশিয়া একটু প্রথমে কিন্তু ছিল, এবার রাশিয়াও যখন দেখছে যে রাফেল কিনে ফেললো ভারত গিয়ে, সুকোইতে না গিয়ে, ও এখন রাশিয়া এখন সুকোই বা মিগের যে হায়ার ভার্সন নিয়ে আসতে চাইছে, সেখানে টেকনোলজি ট্রান্সফারের কথা বলছে। বা S-400 এ প্রচুর ডিলিভারি, ঠিক আছে, যে আমরা টেকনোলজি দেবো না, তোমাকে কিনতে হবে। কিন্তু ভারত একই জায়গাতে থেকেছে, না আমার এখানে আমার যে এখানকার সাপ্লাই চেইন সেটাকে তোমার ডেভেলপ করতে হবে, এখান থেকে অন্তত 70-80% প্রোডাক্ট তোমার ইন্ডিয়া থেকে নিতে হবে, ভারতীয় কোম্পানি থেকে। আমি ইন্ডিয়া থেকে নিতে হবে বলছি না, ভারতীয় কোম্পানি থেকে নিতে হবে এবং তোমাকে এখানে এসে বানাতে হবে। এটি একটি অত্যন্ত যুগোপযোগী এবং অত্যন্ত ভালো। এই জায়গাটাতে চীনের সাথে আমাদের ডিফারেন্স আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলছি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে সিল্ক, খাদ্যশস্য। ঠিক আছে, এইসব জায়গাগুলোতে চীন এগিয়েছিল বেশ খানিকটা। এই বস্ত্র এবং খাদ্যশস্য, এই জায়গাতে আমরা ধীরে ধীরে প্রচুর আমরা আমাদের ডিফারেন্স কমিয়ে আনছি। তা একবার সবকটা ফল একসাথে গাছের খেতে গেলে চলে না, একটু একটু করে একটা করে লো হ্যাঙ্গিং ফ্রুট, কথাই আছে ইংরেজিতে, লো হ্যাঙ্গিং ফ্রুট যেটা কমানো যায়, যেটা পাড়া যায় গাছ থেকে, সেদিকেই টার্গেট করতে হয়। আমার মনে হয় ভারতের যে বিদেশ নীতি আছে, ভারতের যে শিল্পনীতি আছে, সেটি এখন পুরো উইথ অল ইঞ্জিনস রানিং, অল স্টিম সিলিন্ডার্স রানিং, তারা কাজ করছে এবং আস্তে আস্তে চীনের সাথে এই ডিফারেন্স আমরা কমিয়ে আনছি। তবে কিছু কিছু জায়গায় চীন অত্যন্ত এগিয়ে রয়েছে, যেরকম এই আরেকটা জিনিস তো বলতে ভুলে গেছি, অ্যাপেলের যে ফোন ম্যানুফ্যাকচারিং হয়, আগে একতরফা চায়না মেক ইন চায়না ছিল, ঠিক আছে, এখন কিন্তু অ্যাপেলের যে মেড ইন ইন্ডিয়া, যে টেসলা, ঠিক আছে। তো সুতরাং আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার আছে, আমরা যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি, এই ম্যান পাওয়ারের আউটসোর্সিং, এটি চায়না চিপ লেবার দিয়ে বহুদিন ধরে এটা কন্ট্রোল করেছে। সফটওয়্যারে ইন্ডিয়া কিন্তু চায়না থেকে এগিয়ে গেছে। সফটওয়্যার ম্যান পাওয়ারের আউটসোর্সিং বলো বা কাজের আউটসোর্সিং বলো, ভারত যেখানে পিছিয়ে রয়েছে, ভারত পিছিয়ে রয়েছে হার্ডওয়্যার। ঠিক আছে, এই চিপ ম্যানুফ্যাকচারিং বা এগুলো আমার মনে হয় আগামী 3-4 বছরের মধ্যে প্রচুর কাজ হবে। একটি তোমাকে অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুব শুনে গর্বে বুক ভরে উঠবে এরকম কথা বলছি, এই যে ক্লাউড সলিউশন আজকালকার যুগে, আমরা তো 3টে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের নাম শুনে এসেছি। একটি হচ্ছে অ্যামাজনের ওয়েব সার্ভিস, অ্যামাজন ক্লাউড সার্ভিস, 2 নম্বর হচ্ছে আমাদের মাইক্রোসফটের অ্যাজিওর, আর 3 নম্বর হচ্ছে আমাদের গুগল ক্লাউড। ঠিক আছে, 3টেই আমেরিকান কোম্পানি। হয়তো জানো
যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা ক্লাউড সার্ভিস লঞ্চ করতে চলেছে খুব শিগগিরই। এবং তোমাকে আরেকটা খবর দিয়ে রাখি, এক্ষুনি সোর্স জানতে চেও না, রিলায়েন্স জিও, ঠিক আছে, এবং আদানি, এই দুজনেই ক্লাউড সার্ভিসের উপর বিরাট ভাবে আসতে চলেছে আগামী 1-2 বছরের মধ্যে। এবং তুমি তো জানোই যে ভারতে যদি কোনো প্রোডাক্ট হয় তার কস্টে ইসরো হচ্ছে সবার থেকে বড় উদাহরণ, ঠিক আছে। এই ইসরোর উদাহরণ দিলে বলতে হয় যে যেটি অ্যামাজন বা ওরাকেল বা মাইক্রোসফট যে দামে বিক্রি করে, আমরা তার 1/5 দামে এই ক্লাউড সার্ভিস দিতে পারবো এবং আরো বেটার কোয়ালিটি। তো তাদের সাম্রাজ্যকে আমরা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। রিজার্ভ ব্যাংক অলরেডি চলে এসছে, ঠিক আছে, তারা অ্যানাউন্সও করে দিয়েছে, হয়তো আগামী দেখবে যে 5 মাস 6 মাসের মধ্যে রিজার্ভ ব্যাংকের ক্লাউড সার্ভিস অনেক কোম্পানিকে তারা বাইরেও বিক্রি করতে শুরু করেছে। অত্যন্ত সদর্থক ভাবে, অত্যন্ত পজিটিভ ডাইরেকশন আমরা এগোচ্ছি। চীনের সাথে আমার কোনো কম্পিটিশন এখন নেই, কারণ চীন এগিয়ে রয়েছে, আমার তাকে সম্মান দিতে হবে। যেরকম একটা এই যে অস্ট্রেলিয়াতে বোলাররা পিচ হয়, ফাস্ট পিচ, সেখানে যে বল বাউন্সার ওঠে সেই বাউন্সারে ছক্কা মারতে গেলে চলে না, ওই বলকে সম্মান দিয়ে ডাক করতে হয়। তবে আমাদের স্বপ্ন থাকা উচিত যে এই যে গ্যাপ আছে, এই যে ডিস্টেন্স আছে, এটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে আনবো। মানে উপরের দিকে তাকালে তবেই আমরা উপরের দিকে উঠতে পারবো, সেই আশা নিয়ে। আচ্ছা, তাহলে আজকের মতন এখানেই আমরা শেষ করছি। অনেক বিষয় নিয়ে আলোচনা হলো তোমার সঙ্গে, আর পরবর্তী দিনে আশা রাখি আপনাদের সামনে আবার আসবো এবং অন্য কোনো বিষয় নিয়ে আবার একদিন আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।